সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশিত সংস্কৃত ভাষা মঞ্জুষা এই বইটির কারক বিভক্তির আজকে ক্লাস। কারক বিভক্তির যে সমস্ত এই বইতে উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলি নিয়েই আমি আজকে আলোচনা করব এই ক্লাসে। এই ক্লাসটা করার আগে বইটা তোমরা একটু কাছে রাখো আর খাতা কলম অবশ্যই সঙ্গে রাখবে। পুরো ভিডিওটি ভালোভাবে তোমরা দেখো। যদি না বুঝতে পারো, যে জায়গাটা বুঝতে পারবে না, কমেন্ট করবে, আমি আমার সময় মতন তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। কেমন? আজকে আমি তোমাদেরকে কর্তৃকারকে প্রথমা বিভক্তি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, যেমন মনে করো একটা উদাহরণ, শিশু ক্রীড়তি। ঠিক আছে, যারা দেবনাগরী হরফ বুঝতে পারছো না তাদের জন্য আমি একটু বাংলায় লিখে দিচ্ছি, শিশু ক্রীড়তি। কেমন? এখন এই শিশু ক্রীড়তি এই বাক্যে আমাকে এই শিশু নিচে দাগ দিয়েছে। মনে করো শিশুর নিচে দাগ আছে, পরীক্ষায় পড়েছে শিশু ক্রীড়তি, এই বাক্যটার মধ্যে শিশুটার নিচে দাগ আছে, কারক বিভক্তি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই শিশু ক্রীড়তি এই বাক্যটার মধ্যে আমাকে খুঁজতে হবে যে শিশু পদটা হচ্ছে কোন পদ। কিভাবে খুঁজবো? আমি তোমাদেরকে এর আগে পড়িয়েছি যে বাক্যের ক্রিয়াপদকে, অর্থাৎ এখানে ক্রিয়াপদকে ক্রীড়তি, বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হবে ওই বাক্যের কর্তা। এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে বাক্যের ক্রিয়াপদটা যে সম্পন্ন করছে, এখানে কে সম্পন্ন করছে? খেলছে কে? শিশু। তাহলে যে সম্পন্ন করছে স্বতন্ত্রভাবে সে হচ্ছে ওই বাক্যের কর্তা। সুতরাং আমি যদি প্রশ্ন করি যে কে খেলছে, অর্থাৎ ক ক্রীড়তি, কে খেলছে, তাহলে উত্তর পাবো কি? শিশু। সুতরাং শিশু যেহেতু উত্তর পাচ্ছি, তাই আমার উত্তরটা কি হবে না, শিশু পদে কর্তৃকারকে প্রথমে বিভক্তি হয়েছে। সুতরাং এটাই স্বাভাবিকভাবে লিখে দিতে হবে। কি লিখবো? উত্তরটা ঠিক এইভাবে লেখা হবে। যেমন মনে করো এরকম একটি প্রশ্ন পড়েছে, তখন লিখবো কিরকম, যে শিশু, এরকম করলে ইনভাইটেড কমা, অথবা এটা বাংলায় করতে পারো, কোনো অসুবিধা নেই। শিশু পদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু নয়। যদি এরকম যদি পরীক্ষায় আসে শুধু সিম্পল এই উত্তরটি, তাহলে কিভাবে পেলাম আবার একবার বলে দিই। কে খেলছে বা এই ক্রীড়তি অর্থাৎ খেলা করা এই কাজটা কে সম্পন্ন করছে? শিশু। সুতরাং যে কাজ নিজেই সম্পন্ন করে সে হয় ওই ক্রিয়ার কর্তা। আর একটা জিনিস হচ্ছে ক ক্রীড়তি, মানে কে খেলছে, এইভাবে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর পাবো আমরা যে শিশু, শিশু ক্রীড়তি। সুতরাং শিশু পদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। এইভাবে অ্যান্সার লিখে দিবে, কোনো অসুবিধা হবে না, একদম সুন্দর 1 নম্বর পেয়ে যাবে। এরপর তোমাদের বইয়ে যেটা দ্বিতীয় উদাহরণ রয়েছে, সেই দ্বিতীয় উদাহরণটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো বলছে বালকেন, তোমরা একটু বইটা কাছে রাখবে, বুঝতে পারবে। বালকেন চন্দ্র দৃশ্যতে, এই হচ্ছে উদাহরণ আছে। এখানে চন্দ্রর নিচে দাগ আছে। কোথায় দাগ আছে? চন্দ্রর নিচে দাগ আছে, বা চন্দ্রটা একটু মোটা কালিতে লেখা আছে, তাই তো? আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিলাম। এখানে আমাকে চেয়েছে যে চন্দ্র পদটি কোন কারকে কোন বিভক্তি হয়েছে, এই বিষয়টা আমাকে উত্তর দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই বাক্যটার বাংলা বাক্য করলে কি দাঁড়াবে। আচ্ছা,
এটাকে একটু বাংলায় লিখে দিই, কি আছে না, বালকেন চন্দ্র দৃশ্যতে, দৃশ্যতে, ঠিক আছে। তো এটার যদি বাংলা করা হয় তাহলে কি দাঁড়াবে না, বালকটির দ্বারা চাঁদ দেখা হচ্ছে, বালকটি চাঁদ দেখছে, বালক চন্দ্রং পশ্যতি। আর এটাকে একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে বালকটির দ্বারা চাঁদ দেখা হচ্ছে, ঠিক আছে। সুতরাং যখন তাহলে বালকটি চাঁদ দেখছে বা বালকটির দ্বারা চাঁদ দেখা হচ্ছে, এক্ষেত্রে কর্তা কে, কর্তা হচ্ছে চাঁদটা দেখছে কে, বালকটা দেখছে। তাহলে দেখো কর্তায় সবসময় প্রথমা বিভক্তি হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালকেন অর্থাৎ মূল শব্দ এখানে বালক, অর্থাৎ নরশব্দের মতো রূপ করতে হবে। কেন না, বালক অকারান্ত পুংলিঙ্গ, তাই নরশব্দের মতো রূপ হবে। নরশব্দের তৃতীয়ার এক বচনের রূপ হয় নরেন, তাই বালক শব্দের তৃতীয়ার এক বচনের রূপ হয়েছে বালকেন। তাহলে কর্তায় হয়ে গেছে তৃতীয়া, আর চাঁদ হচ্ছে কর্ম, কর্মে দ্বিতীয়া হওয়ার কথা ছিল, কিন্তু কর্মে হয়ে গেছে কি না প্রথমা। এই রকম যখন ঘটবে এগুলো হচ্ছে বাচ্য পরিবর্তনের নিয়ম। কেমন, এখন এই কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা, আর ক্রিয়াপদের সাথে যক প্রত্যয় যুক্ত হয়ে আত্মনেপদী রূপ হয়, এরকম অনেক নিয়ম আছে বাচ্য পরিবর্তনে। এটা আমি বলে দিই তোমাদের, এটা হচ্ছে কর্মবাচ্যে রয়েছে, ঠিক আছে। ক্লাস 8-এ বাচ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এখানে আমরা সহজ সিম্পল ভাবে একটা বিষয় বুঝে নেব যে কর্তায় যদি তৃতীয়া থাকে তাহলে সেই রকম কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। সেরকম কর্তাকে কি বলা হয়, কর্তায় তৃতীয়া যদি থাকে, কর্তায়, হ্যাঁ কর্তায় লিখো, কর্তৃ লেখার দরকার নাই, কর্তায় যদি তৃতীয়া হয়, তৃতীয়া থাকলে এটা একটু সাইড নোট করে রাখো, এটা কাজে লাগবে। কর্তায় যদি তৃতীয়া বিভক্তি থাকে সেটাকে বলা হয় অনুক্ত কর্তা। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কর্মে তো প্রথমা হওয়ার কথা, ঠিক আছে, কর্মে প্রথমা হওয়ার কথা, এই সরি কর্মে দ্বিতীয়া হওয়ার কথা, কিন্তু এখানে প্রথমা হয়ে গেছে, ঠিক আছে। কর্মে দ্বিতীয়া হওয়ার কথা নর্মালি, কিন্তু এখানে প্রথমা হয়েছে। কর্মে যদি প্রথমা যদি কোথাও হয় সেই রকম কর্মকে বলা হয় উক্ত কর্ম। এই বিষয় দুটো মনে রাখবে, তাহলেই কারক বিভক্তির ক্ষেত্রে আমাদের মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কর্তায় প্রথমা হওয়ার কথা, বাট কর্তায় যদি কখনো তৃতীয়া বিভক্তি হয়ে যায় সেই রকম কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। আর কর্মে প্রথমা যদি কোথাও হয়ে যায়, কর্মে স্বাভাবিকভাবে দ্বিতীয়া হয়, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, ঠিক আছে, কিন্তু কর্মে দ্বিতীয়া না হয়ে কর্মে হয়ে গেছে প্রথমা, তাহলে সেই রকম কর্মকে বলা হয় উক্ত কর্ম। দেখো তোমাদের উত্তর হয়ে গেছে। এখানে চন্দ্র কি, চন্দ্র হচ্ছে কর্ম, কাকে দেখছে, চাঁদকে দেখছে, তাহলে এটা কর্ম, কিন্তু কর্মে দ্বিতীয়া হওয়ার জায়গায় কর্মে হয়ে গেছে প্রথমা, সুতরাং এই রকম কর্মকে কি বলা হবে, উক্ত কর্ম। তাহলে এই উত্তরটা কিভাবে লিখবো, এই উত্তরটা আমরা ঠিক এইভাবে লিখবো, তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, কেমন উত্তর লিখবো এরকম করে আমরা, যে চন্দ্র পদে উক্ত কর্মে, এটা তো উক্ত কর্ম, উক্ত কর্মে কোন বিভক্তি হয়েছে, প্রথমা বিভক্তি, কর্মে প্রথমা বিভক্তি হয়ে যাওয়ার জন্য তো উক্ত কর্ম, উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। শুধু মনে রাখবে একটা বিষয়, যখন কর্তায় তৃতীয়া থাকবে তখন সেটাকে বলা হয় অনুক্ত কর্তা, যখন কর্মে প্রথমা থাকবে তখন সেটাকে বলা হয় উক্ত কর্ম। এক্ষেত্রে যদি আমার বালকেনও নিচে দাগ থাকতো, এটা তোমরা তৃতীয়া বিভক্তি যখন পড়ানো হবে তখন হয়তো ওখানে উদাহরণ আছে।
যদি বালকেন নিচে দাগ থাকতো তখন পরিষ্কার লিখে দেওয়া হতো বালকেন পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। এখানে আমাকে চেয়েছে কর্ম, চন্দ্র পদে দাগ আছে, তাই চন্দ্রটা কর্ম, কর্মে দ্বিতীয়া হওয়ার জায়গায় কর্মে হয়ে গেছে প্রথমা, আর কর্মে যদি প্রথমা হয় তখন ওই রকম কর্মকে বলা হয় কি উক্ত কর্ম, উক্ত কর্ম। ঠিক আছে, পরে দেখো এরপরে যেটা তোমাদের পরের উদাহরণ রয়েছে সেটা হচ্ছে দশরথ ইতি খ্যাত নৃপ আসিত। দশরথ ইতি খ্যাত নৃপ আসিত কেমন? এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। এখানে দেখো একটা বিষয় যে দশরথ নামক একজন খ্যাত রাজা ছিল, মানে নামকরা রাজা ছিলেন। ঠিক আছে, দশরথ নামক একজন নামকরা রাজা ছিলেন। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে ইতি, এই যে ইতি কথাটা, এই ইতি একটা অব্যয়, এই ইতি অব্যয়টার যোগে এই দশরথ পদটাই প্রথমা বিভক্তি হয়েছে। এক্ষেত্রে খুব খেয়াল করবে এটা কিন্তু দশরথ পদে কোনো কারক বিভক্তি হচ্ছে না, এটা শুধু মানে কোনো কারক হচ্ছে না, দশরথ অনলি বিভক্তি হবে। কি বিভক্তি? প্রথমা বিভক্তি। এখানে কিন্তু কর্তৃকারক হবে না, কেমন? এটা শুধু কেবলমাত্র বিভক্তি করবে। খেয়াল করে এই বিষয়ে বিস্তারিত আলোচনা, মানে কারকের যে সমস্ত সূত্রগুলো হয় সেগুলো সবই বিভক্তির আন্ডারে যায়, কিন্তু বিভক্তির যদি কোনো সূত্র থাকে সেগুলো আর তখন কারক হয় না। তাই এটা হচ্ছে বিভক্তির আন্ডারে পড়ছে। তাহলে এক্ষেত্রে উত্তর কি লিখবো? আমি কিভাবে লিখবো না, দশরথ, উত্তর এইভাবে লিখবে দশরথ পদে ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়েছে। ব্যাস, এখানে দশরথ ইতি নৃপ আসিত, এখানে আর দাগ দিইনি, লাল কালিতে লিখে দেওয়া হয়েছে, যেগুলো লাল কালিতে লেখা আছে এটাই কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সিম্পল উত্তর, কিছু নয়, এই পদে এই কারণে এই বিভক্তি হয়েছে। আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, আর কিছু নয়। তাহলে কি লিখবো? দশরথ পদে ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়েছে। ব্যাস, সুন্দর হয়ে যাবে একদম। এরপরে যে উদাহরণটা আসছে সেটা হচ্ছে গুরু শিষ্যং বেদং পাঠয়তি। কি না, গুরু শিষ্যং বেদং পাঠয়তি, অর্থাৎ গুরু শিষ্যকে বেদ পাঠ করাচ্ছেন। এই যেমন মনে করো শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন, বিষয়টা এটাই। এই রকম যখন দুজন কর্তা একটা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হবে তখন এই দুজন কর্তার মধ্যে একটু ভাগ আছে, অর্থাৎ কর্তা দুই প্রকার এখান থেকে আমরা জানতে পারবো। এরকম মনে করো গুরু পড়াচ্ছেন, পাঠদান করছেন, আর পড়ছে কারা? শিষ্যরা। শিষ্য পড়ছে, তাহলে শিষ্যও ক্রিয়া করছে, আবার গুরু তিনিও ক্রিয়া করছেন। তাহলে এই দুটো এখানে কর্তা, এই দুটো কর্তার মধ্যে একটু পার্থক্যটা তোমরা বুঝে নাও, বিষয়টা কি রকম দাঁড়াচ্ছে। যখন কোনো কর্তা অন্য কোনো কর্তাকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে, যখন কোনো কর্তা, আবার বলছি মন দিয়ে শোনো বিষয়টা, যখন কোনো কর্তা অন্য কোনো কর্তাকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ গুরু শিষ্যকে দিয়ে পাঠদান কাজটা, পড়াশোনা কাজটা সম্পন্ন করছে, তখন ওই কর্তা, কোন কর্তা? যে কর্তা অন্য কর্তাকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা হবে প্রযোজক কর্তা। কিরকম? সেই কর্তা কি না, প্রযোজক, প্রযোজক কর্তা।
আর যখন কোনো কর্তা অন্য কোনো কর্তার দ্বারা ক্রিয়া সম্পাদিত করে, বা যখন কোনো কর্তা অন্য কোনো কর্তার দ্বারা পরিচালিত হয়ে ক্রিয়া সম্পন্ন করে, তখন সেই রকম কর্তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। কি বলা হয়? প্রযোজ্য প্রযোজ্য কর্তা। এই হচ্ছে দুটি কর্তা। প্রযোজক কর্তা কিরকম না, প্রযোজক কর্তা হচ্ছে প্রযোজ্য কর্তার মাধ্যমে ক্রিয়া সম্পাদন করবে। আর প্রযোজ্য কর্তা কিরকম? প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তার দ্বারা পরিচালিত হয়ে ক্রিয়া সম্পাদন করবে। এই হচ্ছে পার্থক্য। সুতরাং আমাকে এখানে কোন কর্তা দিয়েছে, কার নিচে দাগ দিয়েছে না গুরু। গুরুটা আমাকে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে গুরু কোন কারক হবে, কোন কর্তা হবে? গুরু তো শিষ্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, সুতরাং গুরু হবে প্রযোজক কর্তা, আর শিষ্য হবে প্রযোজ্য কর্তা। কেন না, শিষ্য গুরুর দ্বারা পরিচালিত হয়ে শিষ্য পড়াশোনা করছে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে উত্তর কেমন হবে? উত্তর হবে গুরু পদে প্রযোজক কর্তাই প্রথমা বিভক্তি হয়েছে। ব্যাস, বিষয়টা তো এটাই। আমি তো প্রযোজক কর্তা পেয়েছি গুরু। যদি এখানে শিষ্যর নিচে দাগ থাকতো তাহলে লিখতাম কিরকম না, শিষ্যং পদে প্রযোজ্য কর্তায় কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি হয়েছে। ঠিক আছে, প্রযোজ্য কর্তায় দ্বিতীয় বিভক্তি অথবা তৃতীয় বিভক্তি হয়, এটুকু মনে রাখবে। প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া এবং তৃতীয়া দুটো বিভক্তি হয়। যেমন প্রভু ভৃত্যেন কার্যং কারয়তি। ঠিক আছে, যাই হোক, এরকম যদি প্রশ্ন আসে এইভাবে অ্যান্সার করে দেবে, একদম সঠিক অ্যান্সার হবে এবং খুব সুন্দর অ্যান্সার হবে। কর্তৃকারকের প্রথমা বিভক্তির শেষ উদাহরণ এই বই অনুযায়ী ইয়াতে দেখো, হে পিত মাং রক্ষ, হে ঈশ্বর আমাকে রক্ষা করো। ঠিক আছে, এখানে এই যে হে, এই যে সম্বোধন সূচক হে, ও হে, ভো, এই যে সম্বোধন সূচক যে ব্যবহার হয়েছে এখানে, এই পিত অর্থাৎ এখানে ঈশ্বরকে সম্বোধন করে বলা হচ্ছে যে হে ঈশ্বর আমাকে রক্ষা করো। সুতরাং এক্ষেত্রে নর্মালি উত্তর হয়ে যাবে কিরকম না, এরকম উত্তর দিবে যে পিত পদে, এটা তো সম্বোধন করা হয়েছে, সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। ব্যাস, আর কিচ্ছু নয়, এইটুকুই। হে পিত মাং রক্ষ এরকম যদি পড়ে তাহলে এই যে হে, ও হে, ভো এগুলো যদি দেখতে পাও তাহলে এগুলো সম্বোধন সূচক। সেই জন্য সম্বোধনে প্রথমা বিভক্তি হয়, অর্থাৎ অমুক পদে মানে পিত পদে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। ব্যাস, ক্লিয়ার? যদি তোমাদের এই ক্লাসটা উপকার লাগে, ঠিক আছে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী যে সমস্ত কারকের ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অটোমেটিক্যালি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর বন্ধুদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে তারাও কিন্তু উপকৃত হবে। কেমন?